ভোর থেকেই বাড়িটা যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে। উঠোনে ঝাড়ু দেওয়া হয়েছে, ঘরদোর পরিষ্কার করা হয়েছে, রান্নাঘরে চলছে নানা রকম পিঠা, লুচি আর মিষ্টি তৈরির ব্যস্ততা। আজ জমিদার পরিবারের পাত্রপক্ষ আসবে মেয়ে দেখতে, কিন্তু এই আনন্দের মধ্যেও বাড়ির বড় মেয়ে সাবিত্রী যেন সবার থেকে আলাদা। সে সকাল থেকে একটানা কাজ করেই যাচ্ছে, অথচ তাকে নতুন কাপড়ও দেওয়া হয়নি। সাবিত্রী চুপচাপ সব কথা শুনছিল। সাবিত্রী, এখনো উঠোনের কাজ শেষ হয়নি? অতিথিরা এসে গেলে যেন কোনো অভিযোগ না থাকে। শুনে রাখিস, তারা এলে সামনে সামনে ঘোরাঘুরি করবি না। আমি সব কাজ শেষ করে দিচ্ছি মা। চা, নাস্তা, ঘর পরিষ্কার, রান্নাঘরের কাজ সব দেখছি, তুমি চিন্তা করো না। চিন্তা না করে উপায় আছে? আজ আমার মেয়ের জীবন মরণের প্রশ্ন, কোথাও যেন কোনো ভুল না হয়। মা, আমার খুব ভয় করছে, যদি তারা আমাকে পছন্দ না করে। ওসব ভাবিস না, তোকে দেখেই তারা খুশি হবে। তুই আমার মেয়ে, তোকে অপছন্দ করার মতো চোখ তাদের নেই। এত চিন্তা করো না, ভাগ্যে যা লেখা আছে তাই হবে। মানুষের মন জোর করে জয় করা যায় না। তুমি সব সময় এই একই কথা বলো। আজ যদি এই সম্বন্ধ ভেঙে যায়, তখন কিন্তু দায় তোমার। সম্বন্ধ ভালোবাসা আর সম্মানের ওপর টিকে থাকে, শুধু ধন সম্পদ দিয়ে সংসার হয় না। সে জানত এই বাড়িতে তার জন্য কোনো জায়গা নেই, তবুও সে সবার সুখের জন্য নিজের কষ্ট লুকিয়ে রাখত। ছোট বোনের বিয়ে যদি ভালো জায়গায় হয়, সেটাই আমার সবচেয়ে বড় সুখ। আমার ভাগ্যে যা আছে তাই হবে। গাড়ির শব্দ শোনা গেল, সবাই বুঝতে পারল পাত্রপক্ষ এসে গেছে। মা, এটাই কি সেই বাড়ি? হ্যাঁ বাবা, শুনেছি মেয়েটি খুব ভদ্র আর সংসারী। দেখি ভাগ্যে কি লেখা আছে। মনে রেখো, রূপ নয়, মানুষের মনটাই সবচেয়ে বড়। যে মেয়ের মন ভালো, সেই সংসার সুখে ভরে ওঠে। বাবা, আমি ঠিক সেই মানুষটাকেই খুঁজছি যার হৃদয় সুন্দর। পাত্রপক্ষ বাড়ির ভেতরে প্রবেশ করল। মিতালি, মাথা নিচু করে বসো মা। সব প্রশ্নের ভদ্রভাবে উত্তর দেবে। আজকের দিনটা তোমার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। মা, আমার খুব ভয় করছে, যদি তারা আমাকে পছন্দ না করে। এসো মা, বসো। তোমার নাম কি? আমার নাম মিতালি। পড়াশোনা কত দূর করেছ? আমি স্কুলে পড়ি আর বাড়ির কাজেও মাকে সাহায্য করি। খুব ভালো। সংসারের কাজ জানা মেয়ে সব সময় প্রশংসার যোগ্য। তোমার কি করতে ভালো লাগে? গান শুনতে ভালো লাগে আর ফুলের গাছ লাগাতে ভালো লাগে। ভালো। সব ঠিকঠাক চলছে, এবার সম্বন্ধটা পাকা হয়ে গেলেই হয়। ঠিক তখন রান্নাঘর থেকে চা নাস্তার ট্রে হাতে সাবিত্রী ঘরে ঢুকল। চা নিয়ে এসেছি, আপনারা চা নিন। মা, ট্রেটা টেবিলে রাখো। এত ভারী ট্রে একা নিয়ে এলে কেন? অভ্যাস হয়ে গেছে কাকা বাবু। তুমি সকাল থেকে কাজ করছো? জি, অতিথিরা বাড়িতে এলে কাজ তো একটু বেশি হয়। কি শান্তভাবে কথা বলছে, মুখে কোনো বিরক্তি নেই। এই নিন চা, এই নিন সিঙ্গারা, আর কিছু লাগলে বলবেন। তোমার নাম কি মা? আমার নাম সাবিত্রী। খুব সুন্দর নাম। তুমি কি পড়াশোনা করো? আগে করতাম, এখন আর সুযোগ হয় না, বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকি। তোমার খারাপ লাগে না? সব মানুষের ভাগ্য একরকম হয় না, যা আছে তা নিয়ে সুখে থাকার চেষ্টা করি। এত কষ্টের মধ্যেও মুখে কোনো অভিযোগ নেই। মেয়েটার কথাবার্তায় অনেক ভদ্রতা। এই মেয়েটার মধ্যে আলাদা একটা শিক্ষা আছে। সাবিত্রী, দাঁড়িয়ে আছো কেন? রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, যাও। জি মা। 1 মিনিট, তুমি কি সব কাজ একাই করো? জি, এতে আমার কোনো কষ্ট নেই, সবাই ভালো থাকলেই আমি খুশি। নিজের কথা একবারও ভাবল না, শুধু অন্যদের কথা ভাবছে। ওকে নিয়ে আর কথা বলে সময় নষ্ট করবেন না, ও বাড়ির কাজ করে। ওহ, আচ্ছা। কাজের মেয়ে, কিন্তু ওর ব্যবহার, কথা আর চোখের ভাষা তো অন্য কিছু বলছে। সাবিত্রী, তুমি যেতে পারো মা। আচ্ছা, আপনাদের কিছু লাগলে ডাকবে। সাবিত্রী ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু অরিন্দমের মন আর আগের জায়গায় নেই। মা, বাবা, আমি একটু কথা বলতে চাই। কি কথা বাবা? সব কথা সময় হলে বলবো মা। তোমার চোখে যা দেখছি, তাতে মনে হচ্ছে তুমি ছোট মেয়ের কথা ভাবছো না।
তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি বড় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছ। সেই মুহূর্তেই অরিন্দমের হৃদয়ে একটি সিদ্ধান্ত পাকা হয়ে গেল। সে আর মিতালিকে নয়, সাবিত্রীকেই জীবনসঙ্গী হিসেবে দেখতে শুরু করেছে। মা, একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বাবা, বলো। যে মেয়েটা একটু আগে চা দিয়ে গেল, তার ব্যবহারটা আমার খুব ভালো লেগেছে। তার কথা বলার ভঙ্গি, বড়দের প্রতি সম্মান, সবকিছুই আলাদা মনে হলো। আমি জানতে চাই সেই বাড়ির কে। ও তো আমাদের বাড়ি কাজের মেয়ে, ছোটবেলা থেকেই এখানে আছে, ঘরে সব কাজকর্ম করে। কাজের মেয়ে? কিন্তু ওর কথাবার্তা শুনে তো তা মনে হলো না। মনে হলো যেন শিক্ষিত পরিবারের মেয়ে। না না, তুমি ভুল ভাবছো। বেশি কথা বলে না বলেই হয়তো তোমার এমন মনে হয়েছে। ও শুধু কাজই করে। একটা কথা বলি বেয়ানমশাই, মেয়েটার ব্যবহার কিন্তু সত্যিই খুব ভালো। এখনকার দিনে এত ভদ্র আর শান্ত স্বভাবের মানুষ খুব কম দেখা যায়। আসলে ও ছোটবেলা থেকেই আমাদের কাছে আছে, যা শিখিয়েছি তাই শিখেছে। আসলে সাবি। আপনি একটু জল খাবেন? আমি এখনই নিয়ে আসছি। হ্যাঁ। মেয়েটাকে দেখে তো মনে হয় না সে সাধারণ কাজের মেয়ে। তার চোখে মুখে অন্যরকম একটা সৌজন্য আছে। আপনারা অযথা ওকে নিয়ে ভাবছেন। আজ তো আপনারা আমার মেয়ে মিতালিকে দেখতে এসেছেন, ওর কথাই বরং বলুন। দিদি তো সকাল থেকে একা একা সব কাজ করছে, তুমি একটু বসতে বললে পারতে। মিতালি, বড়দের কথার মধ্যে কথা বলো না। একটা কথা জানতে চাই, যদি কিছু মনে না করেন। ওর বাবা মা কোথায়? চুপ! ওসব জানার দরকার কি? ও আমাদের বাড়িতে থাকে, কাজ করে, খায় দায়, এতেই ও খুশি। তবুও মানুষের একটা পরিচয় তো থাকে। সব মানুষের ভাগ্যে পরিচয় থাকে না। কিছু মানুষ শুধু কাজ করার জন্যই জন্মায়। না বেয়ানমশাই, এ কথাটা আমি মানি না। কোনো মানুষই শুধু কাজ করার জন্য জন্মায় না। প্রত্যেক মানুষের সম্মান আছে, মর্যাদা আছে। আপনি খুব ভালো মানুষ বলেই এমন বলছেন। বাবা, কতদিন আর এভাবে চুপ করে থাকব? নিজের মেয়েকে নিজের মেয়ে বলতে পারছি না। আমি লক্ষ্য করেছি সবাই বসে কথা বলছে আর সে একা কাজ করছে। তারপরও তার মুখে কোনো অভিযোগ নেই। এটা খুব আশ্চর্যের। হ্যাঁ, আমি দেখেছি। সে সবার দিকে হাসি মুখে তাকাচ্ছিল, একবারও বিরক্ত হয়নি। ওর কাজই তো এটা, এতে নতুন কি আছে? না, কাজ করা আর মন থেকে মানুষকে সম্মান করা এক জিনিস নয়। আমি ওর মধ্যে সেটা দেখেছি। এতক্ষণে বুঝতে পারছি ছেলেটা মিতালির চেয়ে সাবিত্রীর প্রতিই বেশি আগ্রহ দেখাচ্ছে। এটা যদি সত্যি হয় তাহলে বড় বিপদ হবে। আমি তো শুধু দিদির কথা সবাই এত জিজ্ঞেস করছে কেন? দিদি তো সত্যিই খুব ভালো, কিন্তু মা কেন যেন দিদির কথা উঠলেই রেগে যাচ্ছে। অরিন্দম, তোমার কি আর কোনো প্রশ্ন আছে? এখন নেই, তবে একটা কথা বলতে পারি। মানুষকে তার পোশাক বা অবস্থান দেখে বিচার করা উচিত নয়। আজ আমি সেটা আবার বুঝলাম। ঠিক বলেছ বাবা। ভালো মানুষ চিনতে হলে তার ব্যবহার দেখতে হয়। কাকাবাবু যেন কিছু বলতে চেয়েও বলতে পারলেন না। এখানে নিশ্চয়ই কোনো কথা লুকানো হচ্ছে। তুমি যাই বলো না কেন, আমি নিশ্চিত মেয়েটার আসল পরিচয় অন্য কিছু, আর আমি সেটা খুঁজে বের করব। মেয়ে দেখা শেষ হয়েছে। পাত্রপক্ষ বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু অরিন্দমের মন বারবার সেই মেয়েটির কাছেই ফিরে যাচ্ছে, যাকে সবাই কাজের মেয়ে বলে পরিচয় দিয়েছে। মা বাবা, বাড়ি ফেরার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। তোমার মুখ দেখে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কিছু ভাবছ। কি কথা বলবে? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি এই বাড়ি থেকে বিয়ে করব, কিন্তু মিতালিকে নয়, সাবিত্রীকে। যে মেয়েটা একটু আগে চা নাস্তা পরিবেশন করছিল। কি বলছো তুমি? সবাই তো বলছে সে বাড়ির কাজের মেয়ে। মানুষের পরিচয় কি শুধু তার কাজ? আমি তার ব্যবহার দেখেছি, তার কথা শুনেছি। সে নিজের কষ্টের কথা না বলে অন্যের সুখের কথা ভাবছে। এমন মেয়ে আমি জীবনে খুব কম দেখেছি। অরিন্দম, তুমি কি ভেবে চিনতে বলছ? বিয়ে জীবনের বড় সিদ্ধান্ত। শুধু একদিন দেখে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে? আমি রূপ দেখে সিদ্ধান্ত নিইনি বাবা, আমি তার চরিত্র দেখেছি। যে মেয়ে অপমান সহ্য করেও সবার প্রতি সম্মান দেখাতে পারে, সে সংসারকে সুখে রাখতে পারবে। কিন্তু সমাজ কি বলবে? জমিদার পরিবারের ছেলে হয়ে তুমি একজন কাজের মেয়েকে বিয়ে করবে? সমাজ কি আমার হয়ে সংসার করবে? আমার সুখ দুঃখ কি সমাজ ভাগ করে নেবে? না। তাহলে আমি কেন সমাজের ভয়ে নিজের জীবন নষ্ট করব? তোমার কথায় যুক্তি আছে, কিন্তু আমাদের সব দিক ভেবে দেখতে হবে। আমি সব ভেবেই বলছি। আজ আমি মিতালির সঙ্গে অনেক কথা বলেছি। সে খারাপ মেয়ে নয়,
কিন্তু আমার মন সাবিত্রীর প্রতি শ্রদ্ধায় ভরে গেছে। আমি তাকে ছাড়া অন্য কাউকে স্ত্রী হিসেবে ভাবতে পারছি না। সে রাজি না হলে আমি জোর করব না, কিন্তু আমি অন্য কাউকে বিয়েও করব না। তুমি কি জানো সে হয়তো এই প্রস্তাবে রাজি হবে না? তুমি কি এতটাই নিশ্চিত? হ্যাঁ বাবা, আজ পর্যন্ত তোমাদের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে যাইনি, কিন্তু এই প্রথম আমি নিজের জীবনসঙ্গী নিজে বেছে নিয়েছি। তোমাকে এমন জেদ করতে আমি আগে কখনো দেখিনি। এটা জেদ নয় মা, এটা একজন ভালো মানুষকে সম্মান করার সিদ্ধান্ত। অরিন্দমের কথা শুনে তার বাবা মা ঠিক বুঝতে পারলেন ছেলে সত্যিই মন থেকে এই সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে, তাহলে বিষয়টা আমরা এখনই পরিষ্কার করে নিই। হ্যাঁ, পরে ভুল বোঝাবুঝি হওয়ার চেয়ে এখনই কথা বলা ভালো। ব্যয়মশাই, আমরা একটা কথা বলতে চাই। অবশ্যই বলুন। আমার ছেলে আপনার বাড়ির বড় মেয়ে, মানে যে মেয়েটি চা নাস্তা পরিবেশন করছিল, তাকে পছন্দ করেছে। আমরা তার সঙ্গেই বিয়ের কথা বলতে চাই। কি বললেন? অসম্ভব, এটা কখনো হতে পারে না। কেন হতে পারে না? আপনারা ভুল বুঝেছেন। ও একটা কাজের মেয়ে। আমার মেয়ে মিতালির জন্যই তো আপনারা এসেছেন। আমি কাউকে ভুল বুঝিনি। আমি যাকে পছন্দ করেছি তাকে ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। না, এটা আমি মেনে নেব না। এত বড় জমিদার পরিবারের পাত্র আমার নিজের মেয়েকে ছেড়ে একটা কাজের মেয়েকে বিয়ে করবে? এটা কখনো হবে না। শান্ত হও, চিৎকার করে কোনো লাভ নেই। আমি কেন শান্ত হব? ছোটবেলা থেকে নিজের মেয়ের জন্য কত স্বপ্ন দেখেছি, আর আজ সবকিছু নষ্ট হয়ে যাবে? কারো স্বপ্ন ভাঙতে আমি চাই না, কিন্তু নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমারও আছে। তাহলে তুমি আমার মেয়েকে অপমান করছো। না, আমি কাউকে অপমান করছি না। আমি শুধু সেই মানুষটাকে বেছে নিচ্ছি যাকে আমার হৃদয় সম্মান করতে শিখেছে। আমার ছেলের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। সে যদি সাবিত্রীকে বিয়ে করতে চায়, তাহলে আমরা সেই প্রস্তাব নিয়েই এসেছি। না, কিছুতেই না। এই মেয়েটা আমার সব স্বপ্ন কেড়ে নিতে পারবে না। যে করেই হোক আমি এই বিয়ে ভেঙে দেব। পাত্রপক্ষ চলে যাওয়ার পর থেকেই বাড়ির পরিবেশ বদলে গেল। সৎমায়ের মুখে রাগ, অপমান আর হিংসার আগুন জ্বলতে লাগল। সব নষ্ট হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমার মেয়েকে দেখতে এসে ওই অপয়া মেয়েটাকে পছন্দ করে গেল। আমি এটা কিছুতেই মেনে নেব না। মা, তুমি এত রাগ করছো কেন? দিদি তো কোনো দোষ করেনি। চুপ কর। সব দোষ ওই মেয়ের। ছোটবেলা থেকে ওকে আশ্রয় দিলুম, খেতে দিলুম, আর আজ সেই আমার মেয়ে সুখ কেড়ে নিতে এসেছে। দিদি তো কখনো কিছু চায়নি মা। তুই কিছু বুঝিস না। আজ যদি ওই জমিদার বাড়িতে সাবিত্রী বিয়ে হয়ে যায়, তাহলে গ্রামের সবাই বলবে আমার মেয়েকে ছেড়ে ওকে বেছে নিয়েছে। আমি এই অপমান সহ্য করব না। তুমি অন্যায় কথা বলছো। সাবিত্রী কারো সুখ কেড়ে নেয়নি। ছেলেটা নিজের ইচ্ছায় ওকে পছন্দ করেছে। তুমি চুপ করো। তোমার জন্যই আজ এই অবস্থা। তুমি সব সময় ওই মেয়ের পক্ষ নাও। সে আমার মেয়ে। আমি সত্য কথা বলছি। আমার সামনে আর একবার ওকে তোমার মেয়ে বলবে না। ঘরের এক কোণে দাঁড়িয়ে সব কথা শুনছিল সাবিত্রী। তার চোখে জল চলে এলো। মা, যদি আমার জন্য এত সমস্যা হয় তাহলে আমি এই বিয়ে করব না। করবি না? খুব ভালো। আমি তো সেটাই চাই। আমি কারো কষ্টের কারণ হতে চাই না। তুই চাইলে বা না চাইলে কিছু যায় আসে না। আজই তোর বিয়ের ব্যবস্থা করব। আজই? হ্যাঁ, যত তাড়াতাড়ি তুই এই বাড়ি থেকে চলে যাবি ততই ভালো। এভাবে তাড়াহুড়ো করে বিয়ে দেওয়া যায়? মেয়ের ভবিষ্যতের কথা ভাবো। আমি খুব ভালো করেই ভেবেছি। পরদিন এক ঘটককে বাড়িতে ডেকে আনা হলো। ডেকেছেন বৌমা? হ্যাঁ, আমি সাবিত্রীর জন্য পাত্র চাই, যত তাড়াতাড়ি সম্ভব। কেমন পাত্র চান? কেমন পাত্র তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। গরিব বলেই চলবে, বেশি কিছু লাগবে না। শুধু বিয়েটা দ্রুত হতে হবে। আপনারা তো ভালো পরিবারের মানুষ, এত তাড়াহুড়ো কেন? সেটা তোমার জানার দরকার নেই। যা বলছি তাই করো। একটা ছেলে আছে, বাবা মা নেই, নিজের জমি নেই, দিনমজুরের কাজ করে। ব্যাস, এই ছেলেই হবে। কিন্তু ছেলেটা খুব গরিব। কিছুক্ষণ পর ঘটক চলে গেল। এদিকে মহেন্দ্রবাবু বাড়ি ফিরে জানতে পারলেন তার অনুপস্থিতিতেই ঘটক ডেকে সাবিত্রীর বিয়ের জন্য একটি গরিব ছেলের সঙ্গে সম্বন্ধ ঠিক করার চেষ্টা করেছে। খবরটা শুনে রেগে আগুন। তুমি কি করছো বুঝতে পারছো? এটা একটা মেয়ের জীবন। আমি খুব ভালো করেই বুঝছি। যাকে ইচ্ছে তার হাতে তুলে দেবে? ওর জন্য এত চিন্তা করার দরকার নেই। আমি এই বিয়েতে রাজি নই।
তোমার রাজি না রাজিতে কিছু হবে না, এই বাড়িতে আমার কথাই শেষ কথা। বাবা তুমি ঝগড়া করো না। মা, আমি তোকে এভাবে কষ্ট পেতে দেখতে পারি না। আমার জন্য তোমাদের মধ্যে অশান্তি হোক সেটা আমি চাই না। যা ভাগ্যে লেখা আছে তাই হবে। সারা জীবন শুধু সহ্য করেই গেলি মা, একবারও নিজের জন্য কিছু চাইলি না। সবাই ভালো থাকলেই আমি ভালো থাকবো বাবা। এবার দেখব কিভাবে জমিদার বাড়ি বউ হয়। বিয়ের আগেই আমি সব শেষ করে দেব। দিনের পর দিন সাবিত্রীর ওপর কাজের চাপ বাড়তেই লাগল। ভোর থেকে রাত পর্যন্ত বাড়ির সব কাজ একাই করত সে। তবুও মায়ের মন ভরত না। সাবিত্রী, এত ধীরে কাজ করছিস কেন? এখনো অনেক কাজ বাকি। মা সকাল থেকেই কাজ করছি, সব শেষ করে দেব। না, কাজ শেষ না হলে বিশ্রাম নাও। বাবার কষ্ট হতো, কিন্তু তিনি কিছুই করতে পারতেন না। অন্যদিকে মিতালি সব সময় দিদির পাশে থাকার চেষ্টা করত। দিদি আমি তোমাকে সাহায্য করি? না রে, তোর পড়াশোনা ছাড়া আর কোনো কাজ নেই, আমি সব সামলে নেব। তোমার এত কষ্ট আমি আর দেখতে পারছি না। কষ্ট একদিন শেষ হবে রে, তুই শুধু ভালো করে পড়াশোনা করে যা, অনেক বড় মানুষ হবি, এটা আমি দেখতে চাই। দুপুরে সবাই খেতে বসলেও সাবিত্রী তখনও রান্নাঘরে ব্যস্ত ছিল। সাবিত্রী, তুইও এসে খেয়ে নে। ওর কথা এত ভাবার দরকার নেই, ও পরে খেয়ে নেবে। আগে সবাই খেয়ে নাও বাবা, আমি পরে খাবো। সাবিত্রী, কোথায় গেলি? জল আনতে এত দেরি কেন? ঘরে এক ফোঁটা জল নেই, রান্না হবে কি দিয়ে? মা আমি এখনই নদীতে যাচ্ছি, দুটি কলসি জল নিয়ে চলে আসব। দুটি নয়, 4টি কলসি আনবি। আজ অনেক কাজ আছে, আর ফিরে এসে গোয়াল ঘর পরিষ্কার করবি। আচ্ছা মা। সাবিত্রী হাসি মুখে নদীর ঘাটে জল আনতে গেল। কাজকে সে কখনো ভয় পায় না। দিদি আমি তোমার সঙ্গে যাই? না রে, তুই ঘরে থাক, তোর ঠান্ডা লেগে যাবে। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। একা এত দূর যেতে তোমার কষ্ট হবে, তাহলে তাড়াতাড়ি আসবে কিন্তু। তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। পাগলি মেয়ে, ঠিক সময় ফিরে আসব। সাবিত্রী নদীর ঘাটে পৌঁছে কলসি ভরতে শুরু করল। ঠিক তখনই তার চোখ পড়ল একটু দূরে বালুর চরে পড়ে থাকা এক যুবকের ওপর। একে এখানে কেউ শুয়ে আছে? সে ধীরে ধীরে কাছে গেল, দেখল ছেলেটির জামা কাপড় ছেঁড়া, মুখ শুকিয়ে গেছে, শরীর জ্বরে কাঁপছে। শুনছেন? আপনি শুনতে পাচ্ছেন? জল, একটু জল। ও ভগবান, আপনার এই অবস্থা, একটু অপেক্ষা করুন। সাবিত্রী দ্রুত কলসি থেকে জল তুলে ছেলেটির মুখে দিল। ধন্যবাদ, আমি ভেবেছিলাম আজ আর বাঁচব না। এভাবে বলবেন না। কি হয়েছে আপনার? আপনি এখানে কেন পড়ে আছেন? কয়েকদিন ধরে ঠিকমতো খাইনি, অনেক দূর থেকে হেঁটে এসেছি, শরীরে আর শক্তি ছিল না। আপনার পরিবার কোথায়? কেউ নেই আপনার সঙ্গে? না, আমার খোঁজ নেওয়ার মতো কেউ নেই। আপনি কতক্ষণ ধরে এখানে পড়ে আছেন? হয়তো সারা রাত। জ্বরও এসেছে, কিন্তু কেউ কাছে আসেনি। আপনি কিছু খেয়েছেন? গতকাল দুপুরে সামান্য একটু ভাত খেয়েছিলাম, তারপর আর কিছু না। এত কষ্ট মানুষ কিভাবে সহ্য করে? কষ্ট সহ্য করা ছাড়া আর উপায় কি? গরিব মানুষের দুঃখ দেখার সময় কারও নেই। সব মানুষ একরকম নয়। আপনি দাঁড়ানোর চেষ্টা করুন, আমি আপনাকে সাহায্য করছি। না না, আপনার ঝামেলা হবে, আমাকে এখানে থাকতে দিন। একজন অসুস্থ মানুষকে এভাবে ফেলে রেখে আমি চলে যেতে পারবো না। আপনি আমাকে চেনেনও না। যদি আমি খারাপ মানুষ হই? অসুস্থ মানসিকতার মধ্যে আমি খারাপ কিছু দেখছি না, আমি শুধু একজন কষ্টে থাকা মানুষকে দেখছি। আজকাল এমন কথা কেউ বলে না। চলুন আপনাকে বাড়িতে নিয়ে যাই, খাওয়াবো, বিশ্রাম দেব, তারপর সুস্থ হলে যেখানে ইচ্ছে চলে যাবেন। আপনার বাড়ির লোক কি আমাকে মেনে নেবে? জানি না। আপনি এত ভালো কেন? ভালো মন্দ জানি না, শুধু এটুকু জানি বিপদে কাউকে একা ফেলে যাওয়া উচিত নয়। আমি আপনার উপর বোঝা হয়ে যাচ্ছি। এতদিন অনেক মানুষ দেখেছি, কিন্তু এমন হৃদয়বান মানুষ কখনো দেখিনি। আজ যদি আপনার সঙ্গে দেখা না হতো, হয়তো আমি আর বাঁচতাম না। এই উপকার আমি কোনোদিন ভুলব না।
নদীর ঘাট থেকে যুবকটিকে সঙ্গে নিয়ে সাবিত্রী গ্রামের মেঠো পথ ধরে বাড়ির দিকে রওনা দিল। আপনি না চিনেই আমার জন্য এত কিছু করছেন? আপনি চিন্তা করবেন না। আগে একটু বিশ্রাম নিন। বিপদে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কাজ। পথ চলতে চলতে দুজনের মধ্যে নানা কথা হতে লাগল। একসময় গল্প করতে করতেই স্ত্রীর বাড়ির উঠোনে এসে পৌঁছালে। দূর থেকে দিদিকে দেখে মিতালি দৌড়ে তাদের কাছে চলে এলো। সাবিত্রী তখন নদীর ঘাটে যা যা ঘটেছে সব ঘটনা খুলে বলল ছোট বোনকে। দিদি, লোকটার খুব কষ্ট হচ্ছে। এই ছেলেকে বাড়িতে এনেছিস কেন? মা, ও অসুস্থ ছিল, তাই সাহায্য করেছি। যাকে তাকে বাড়িতে আনা ঠিক নয়। ছেলেটার অবস্থা খারাপ। এখন তাকে বের করে দেওয়া মানবতা হবে না। বাবা ঠিকই বলেছে। ঠিক আছে, কিন্তু সব দায়িত্ব সাবিত্রীর। আমি সেই দায়িত্ব নেব। অনেকদিন পর মানুষের ভালোবাসা পেলাম। আজ বুঝলাম পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। একদিন সুস্থ হয়ে অন্য কারো উপকার করবেন, সেটাই হবে আমার পাওনা। অচেনা যুবককে বাড়িতে এনে সেবা করার খবর দ্রুত পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। কেউ সত্য জানল না, কিন্তু সবাই সমালোচনা করতে শুরু করল। সাবিত্রী, অচেনা একজনকে বাড়িতে নিয়ে এলে কেন? সে অসুস্থ ছিল, সাহায্য না করলে হয়তো বাঁচত না। লোকজন কিন্তু ভালো চোখে দেখছে না। মানুষ কি বলছে সেটা নয়, আমি একজন বিপদে থাকা মানুষকে সাহায্য করেছি, এটাই সত্য। সাবিত্রীর শান্ত উত্তর শুনে অনেকেই চুপ হয়ে গেল। তোর জন্য আজ পুরো গ্রামের কাছে আমাদের অপমান হতে হচ্ছে। আমি কাউকে কষ্ট দিতে চাইনি, কিন্তু একজন অসুস্থ মানুষকে সাহায্য করার জন্য অনুতপ্ত নই। সাবিত্রী কোনো ভুল করেনি। মানুষকে সাহায্য করা কখনো অপরাধ হতে পারে না। ঘরের ভেতর থেকে সব কথা শুনছিল অরিন্দম। আমার জন্য এত অপমান সহ্য করেও ওর মন বদলায়নি। এমন হৃদয় সত্যিই বিরল। এই মেয়েটার হৃদয় সত্যিই সোনার মতো। এমন মানুষদের সম্মান না করে থাকা যায় না। গ্রামের নিন্দা অপমানের মাঝেও সাবিত্রীর মানবিকতা অটুট রইল। আর সাবিত্রীর এই মহান হৃদয়ের প্রতি অরিন্দমের শ্রদ্ধা ধীরে ধীরে আরও গভীর হয়ে উঠতে লাগল। গ্রামের মানুষের অপমান আর নিন্দার মাঝেও সাবিত্রীর আচরণে কোনো পরিবর্তন এলো না। অন্যদিকে অরিন্দম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল, কিন্তু সে নিজের আসল পরিচয় এখনো কাউকে জানায়নি। আমি যে আসলে কে সেটা যদি এখন বলে দিই, তাহলে সবাই আমার সঙ্গে ভালো ব্যবহার করবে। কিন্তু আমি জানতে চাই, এই মেয়েটার মন সত্যিই এত ভালো, নাকি শুধু আমার অসহায় অবস্থা দেখে দয়া করছে? এই নিন, ওষুধটা খেয়ে নিন, তারপর একটু বিশ্রাম করবেন। তুমি প্রতিদিন আমার এত যত্ন করছো কেন? আমি তো তোমার কেউ নই। সব সম্পর্ক রক্তের হয় না, কিছু সম্পর্ক মানুষের কষ্ট দেখে তৈরি হয়। যদি একদিন আমি সুস্থ হয়ে চলে যাই, তখন কি তোমার খারাপ লাগবে না? খারাপ লাগবে, কারণ কয়েকদিনে আপনাকে আপন মানুষ মনে হয়েছে। তবে আপনি ভালো থাকলে আমি খুশি হব। আর যদি আমি কোনোদিন ফিরে না আসি? সব মানুষকে তো ধরে রাখা যায় না। জীবনে কিছু মানুষ আসে, কিছু মানুষ চলে যায়, কিন্তু তাদের জন্য শুভকামনা সব সময় থাকে। পরদিন অরিন্দম সিদ্ধান্ত নিল সে সাবিত্রীর মন আরেকটু পরীক্ষা করবে। আমি খুব গরিব মানুষ। আমার নিজের কোনো বাড়ি নেই, জমি নেই, টাকা পয়সা নেই। সুস্থ হয়ে গেলে হয়তো আবার পথে পথে ঘুরতে হবে। তাতে কি হয়েছে? মানুষকে কি টাকা দিয়ে বিচার করা যায়? আজ ধনী কাল গরিব, আজ গরিব কাল ধনী। কিন্তু মানুষের মন যদি খারাপ হয়, সেটা সহজে বদলায় না। তুমি কি গরিব মানুষকে ঘৃণা করো না? তোমার নিজের জীবনেও তো অনেক কষ্ট। কখনো কি মনে হয় না অনেক টাকা থাকলে ভালো হতো? অবশ্যই মনে হয়। তাহলে বাবার কষ্ট কমাতে পারতাম, মিতালির পড়াশোনার খরচ দিতে পারতাম। কিন্তু শুধু টাকা থাকলেই সুখ আসে না। যদি তোমাকে একজন ধনী আর একজন গরিব মানুষের মধ্যে কাউকে বেছে নিতে হয়, আমি ভালো মানুষকে বেছে নেব। ধন সম্পদ একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু ভালো চরিত্র সহজে শেষ হয় না।
আমি যা শুনতে চেয়েছিলাম ঠিক সেটাই বলল। কিছুক্ষণ পর অরিন্দম আবার নতুনভাবে পরীক্ষা নেওয়ার চেষ্টা করল। ধরো আমি সুস্থ হয়ে গেলাম, তারপর কাজ খুঁজে পেলাম না, খেতে পেলাম না, তখন কি তুমি আমাকে মনে রাখবে? মানুষকে তার অবস্থার জন্য ভুলে যাওয়া উচিত নয়। আপনি ভালো মানুষ, এটাই আমার মনে থাকবে। যদি পুরো পৃথিবী আমাকে অপমান করে, তাহলে অন্তত একজন মানুষ আপনাকে সম্মান করবে। সে মানুষটা কে? আমি। কারণ আমি জানি কষ্টে থাকা মানুষকে অপমান করা কত সহজ আর সম্মান করা কত কঠিন। তুমি জানো না তোমার এই কথাগুলো আমার কাছে কত মূল্যবান। আমি যে পরিবারের সন্তান, আমার পরিচয় জানলে সবাই বদলে যাবে। কিন্তু সাবিত্রী বদলাবে কি? না, ও বদলাবে না। কারণ ও মানুষকে পরিচয় জয় দিয়ে নয়, হৃদয় দিয়ে বিচার করে। আমি আরেকটু সময় অপেক্ষা করব, সব সত্য একসঙ্গে বলবো। তখন দেখা যাবে কে সত্যিই মানুষ আর কে শুধু মুখে বড় বড় কথা বলে। আপনি একা একা কি ভাবছেন? ভাবছি পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, আর সবাই যদি তোমার মতো হতো। তাহলে হয়তো মানুষ একটু কম কাঁদত। আর খুব শিগগিরই তুমি জানতে পারবে আমি আসলে কে। তারপর তোমার জীবনের সব কষ্টের হিসাব বদলে যাবে। কয়েকদিনের মধ্যে অরিন্দম পুরোপুরি সুস্থ হয়ে উঠল। এদিকে সৎমা তাড়াহুড়ো করে সাবিত্রীর বিয়ের ব্যবস্থা করতে লাগল। আগামী সপ্তাহে সাবিত্রীর বিয়ে হবে। এত তাড়াহুড়ো কেন? মেয়ের মতামতও তো দরকার। আমি যা ঠিক করেছি তাই হবে। ঠিক তখনই কয়েকটি বড় গাড়ি এসে বাড়ির সামনে থামল। ছোট মালিক, আপনাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। ছোট মালিক? আজ সত্য বলার সময় এসেছে। আমি কোনো গরিব ভবঘুরে নই। আমি জমিদার পরিবারের ছেলে, অরিন্দম চৌধুরী। তাহলে এতদিন? আমি মানুষের মন পরীক্ষা করছিলাম, আর সেই পরীক্ষায় সবচেয়ে বড় জয় পেয়েছে সাবিত্রী। আমি তো শুধু একজন মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। যখন সবাই আমাকে অবহেলা করেছে তখন তুমি সম্মান দিয়েছ, তাই আমি তোমাকেই বিয়ে করতে চাই। কিন্তু আমি তো সাধারণ মেয়ে। তুমি সাধারণ নও, তোমার মনটাই সবচেয়ে বড় সম্পদ। মানুষের পরিচয় তার সম্পদে নয়, তার হৃদয়ে। আর সেই কারণেই সাবিত্রী আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। সাবিত্রী, আমাকে ক্ষমা করে দে। ভুল বুঝতে পারাই সবচেয়ে বড় পরিবর্তন। আমি তোমাকে ক্ষমা করলাম। মানুষের পরিচয় তার সম্পদে নয়, তার হৃদয়ে। আর সেই কারণেই সাবিত্রী আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। কিছুদিন পর ধুমধাম করে তাদের বিয়ে সম্পন্ন হয়। যে মেয়েটি একসময় অবহেলিত ছিল, সেই মেয়েই সবার ভালোবাসা ও সম্মান পেল। শেষ পর্যন্ত সত্য, দয়া আর ভালোবাসারই জয় হল।